Welcome guys, welcome to my channel, welcome to M for Math and I am Sanjeevan Ghosh with you. আজকের যে ভিডিওটি আমি বানাবো সেটি হচ্ছে তোমাদের যে দশম শ্রেণীর যে ত্রিকোণমিতি বলে যে চ্যাপ্টারটি রয়েছে তার উপরে ভিডিওটি বানানো হবে। আর প্রথমে তো সরি বলছি যে অনেক দিন পর ভিডিওটি বানাচ্ছি তার জন্য। ত্রিকোণমিতির যে চ্যাপ্টার, আজকে আমরা কোনো চ্যাপ্টার ওয়াইজ অঙ্ক করব না, আজকে আমাদের যে একদম বেসিক যে নলেজটা থাকা দরকার একটা চ্যাপ্টার শুরু করার জন্য সেই নলেজটাই আমি তোমাদের এই পুরো ক্লাসটাতে দেওয়ার চেষ্টা করব। তারপরে আমরা 23 এর যে চ্যাপ্টারগুলো রয়েছে সেখানকার মোটামুটি প্রায় সমস্ত সামই আমি কভার করার চেষ্টা করব। কিছু ইজি সাম যদি বোধ করি যে তোমরা পারবে সেক্ষেত্রে সেগুলো আমরা তখন বিবেচনা করব। ভিডিওটি শুরু করার আগে বলে রাখি, তোমরা যদি এখনও কেউ থেকে থাকো যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং তার পাশের যে বেল আইকনটি রয়েছে সেটাকে হিট করে রাখতে পারো, যাতে করে পরবর্তী কোনো নোটিফিকেশান তোমরা কখনোই মিস আউট না করে যাও। আর ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করবে আর তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করতে পারো যাদের এটি নিয়ে উপকার হতে পারে। তো বেশি দেরি না করে চলো শুরু করা যাক, যে আজকের আমাদের যে সেশনটি সেই সেশনটি শুরু করা যাক। তো যেরকম আমরা বললাম, আমরা এখন দশম শ্রেণীর যে গণিতের ত্রিকোণমিতি যে চ্যাপ্টারটি সেই ত্রিকোণমিতিটি শুরু করব। তো বেসিক্যালি একটা চ্যাপ্টার যখন তোমরা শুরু করছো, যে নামটা রয়েছে না চ্যাপ্টারের, সেই নামটার যদি অর্থ আমরা ভালোভাবে বুঝে যাই তাহলেই কিন্তু চ্যাপ্টারের মোস্ট অফ দ্য পার্ট আমাদের বোঝা হয়ে যায়। মোটামুটি ধরো 50-60% আমাদের কিন্তু ওখানেই বোঝা হয়ে যায়, মোটামুটি একটা আইডিয়া চলে আসে যে চ্যাপ্টারটা আমরা কী নিয়ে করতে চলেছি। তাহলে এখানে দেখো, এই যে ত্রিকোণমিতি কথাটা ভাঙলে কী দাঁড়ায়, এখানে দেখতে পাচ্ছ একটা ছবি আমি এঁকেছি, একটা ত্রিভুজের ছবি আমি এঁকেছি। ত্রি কথাটার মানে কি? প্রথম কথা, ত্রি কথাটির সাথে কিন্তু তোমরা যথেষ্ট হ্যাবিচুয়েটেড, তোমরা যারা বাংলা মিডিয়ামে রয়েছে, বাংলা এই শব্দটি ত্রি কথাটার সাথে কিন্তু তোমরা হ্যাবিচুয়েটেড। ত্রিকোণ অর্থাৎ ত্রি শব্দটার মানে হচ্ছে কিন্তু তিন, আর কোণ শব্দটা যেটা, সেটা নর্মাল যেটা আমরা মানে যেটা জানি কোণ অর্থাৎ অ্যাঙ্গেলস, সেটাকে কিন্তু বোঝানো হচ্ছে। তার মানে কি বোঝানো যাচ্ছে যে এমন একটা চ্যাপ্টার আমরা করব যেখানে কিছু তিনটে কোণযুক্ত কোনো ফিগার নিয়ে বা কোনো ছবি নিয়ে কিন্তু কোনো কাজকর্ম বা তার কিছু প্রপার্টিজ নিয়ে হতে পারে বা তার কোনো জিনিসপত্র নিয়ে যে কাজটা করব সেটা কিন্তু মোটামুটি আমরা বুঝতে পারছি। তো সেই কারণেই কিন্তু এখানে আমাদের ত্রিভুজটিকে অঙ্কন করা তার একমাত্র উদ্দেশ্য। এবার আমি তোমাদের বলে রাখি, ত্রিকোণমিতি যে চ্যাপ্টারটি রয়েছে সেখানে কিন্তু বেসিক্যালি আমরা সমকোণী ত্রিভুজ বা যেটা আমরা বলে থাকি রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, সেটাকে নিয়ে কিন্তু বেশি কাজ করে থাকবো। বাকি ত্রিভুজ নিয়ে যে কাজ করা যায় না সেটা কিন্তু নয়, কাজ করা যায়, কিন্তু ঘুরিয়ে সেই আমাকে রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলের মধ্যে নিয়ে আসতে হবে। ঠিক আছে, পরবর্তী কিছু ক্লাসে আমি তোমাদের নিশ্চয়ই সেটা বোঝানোর চেষ্টা করব, আমি তোমাদের আইডিয়া দেওয়ার চেষ্টা করবো যে কীভাবে অন্য ত্রিভুজগুলোর সাথেও কিন্তু আমাদের রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল বা সমকোণী ত্রিভুজে নিয়ে আসার পরে আমরা ব্যাপারটাকে ত্রিকোণমিতি অ্যাপ্লাই করতে পারি। তো চলে যাওয়া যাক একটা সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে। একটা সমকোণী ত্রিভুজ এখানে আমি অঙ্কন করার চেষ্টা করেছি, তোমরা দেখতে পাচ্ছ এবিসি একটা সমকোণী ত্রিভুজ যার অ্যাঙ্গেল বিটিকে আমি 90 ডিগ্রি রিপ্রেজেন্ট করেছি, রাইট। এবারে হচ্ছে সমকোণী ত্রিভুজের যে তিনটি বাহু থাকে, ইনফ্যাক্ট যে কোনো ত্রিভুজেরই তিনটি বাহু থাকে, কিন্তু সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে তিনটি বাহুর নির্দিষ্ট নাম রয়েছে। সমকোণকে যে দুটো বাহু আমাদের ধরে রাখে, দ্য সাইড হোল্ডিং দ্য রাইট অ্যাঙ্গেল, সেই দুটো বাহুকে বলা হয়, একটাকে লম্ব এবং অন্যটাকে বলা হয় ভূমি। বেসিক্যালি যেটা আমাদের খাড়া হয়ে দাঁড়িয়ে থাকে সেটাকে আমরা লম্ব বলে থাকি এবং যেটা নুইয়ে পড়ে থাকে সেটাকে কিন্তু আমরা ভূমি বলে থাকি। এবং সমকোণের উল্টো দিকে যে বাহুটা থাকে, যেটা হচ্ছে আমাদের সমকোণী ত্রিভুজের সর্বাপেক্ষা বৃহৎ বাহু, সেটার নাম দেওয়া হয়েছে কিন্তু আমাদের অতিভুজ, যেটা আমরা ইংরেজিতে বলে থাকি হাইপোটেনিউজ। লম্বকে ইংলিশে বলে থাকি আমাদের পারপেন্ডিকুলার, আর ভূমিকে আমরা বলে থাকি বেস, রাইট। আচ্ছা, এরপরে হচ্ছে এই যে আমরা তিনটে জিনিস পেলাম, কি কি তিনটে জিনিস পেলাম? তিনটে বাহু পেলাম, একটা হচ্ছে লম্ব, একটা হচ্ছে ভূমি এবং একটা হচ্ছে অতিভুজ। এই যে তিনটি জিনিস, এই তিনটি জিনিসের আমরা অনুপাত বের করতে পারি, অবশ্যই পারি। এবং এখানে কত প্রকারের অনুপাত আমরা বের করতে পারি? এখানে কিন্তু আমরা 6 প্রকারের অনুপাত বের করতে পারি। কি কি? যেমন ধরো লম্বর সাথে ভূমি, আবার ভূমির সাথে লম্ব, অর্থাৎ লম্বটা যখন হরে রয়েছে, ভূমিটা যখন লবে, আবার লম্বটা যখন লবে রয়েছে, ভূমিটা যখন হরে। তো এখানে দুটো চলে গেল। ঠিক সিমিলারভাবে অতিভুজের সাথে ভূমিতেও দুটো আমরা পাবো, লম্বর সাথে অতিভুজের অনুপাতের ক্ষেত্রেও দুই ধরনের অনুপাত কিন্তু আমরা পাবো। তাহলে আমাদের একটা সমকোণী ত্রিভুজের এই যে তিনটি বাহু, এই তিনটি বাহুর যে অনুপাত যদি আমরা বের করি, তাহলে সেখানে আমরা 6 রকমের অনুপাত পেতে পারি। এই যে 6 রকমের অনুপাত আমরা পাবো, এই প্রত্যেকটা অনুপাতের একটি নির্দিষ্ট নাম দেওয়া হয়েছে এবং সেই যে 6টি অনুপাত, সেটাকে নিয়েই আমাদের গোটা এই ত্রিকোণমিতি চ্যাপ্টারটা। বোঝা গেল? এবারে দেখে নেওয়া যাক কি সেই 6টা অনুপাতের নাম। সেই 6টা অনুপাতের নাম হচ্ছে, প্রথমটি
সাইন, যার ফুল ফর্ম SINE, কিন্তু অঙ্ক করার সময় আমরা শুধু শর্ট ফর্ম সিন লিখবো বা SINটা লিখবো। তারপরে সেকেন্ড নাম্বারটা হচ্ছে কোসাইন, যেটা অঙ্ক করার ক্ষেত্রে আমরা সিম্পল COS বা কস লিখবো। থার্ড হচ্ছে ট্যানজেন্ট, যেটাকে আমরা ট্যান লিখবো। ফোর্থে আমাদের রয়েছে কোসেক্যান্ট, যেটা তোমরা দেখতে পারছো কোসেক্যান্ট, যেটাকে আমরা কোসেক লিখবো। ফিফথে রয়েছে আমাদের সেকেন্ড, যেটাকে শর্টে অঙ্ক করার ক্ষেত্রে আমরা সেক লিখবো। আর একটা হচ্ছে কোট্যানজেন্ট, যেটাকে অঙ্ক করার ক্ষেত্রে আমরা কট লিখবো। আচ্ছা, এখানে একটা জিনিস তোমাদের বলে রাখি এবং তোমাদের কনসেপশনটা থাকাটা অবশ্যই জরুরি, যেটা হচ্ছে যেমন ধরো বেসিক্যালি তোমরা ভাবছো এগুলো তো এক একটা অনুপাতের নাম, এবং কোনো নাম আমরা বেসিক্যালি কী করি, ক্যাপিটাল লেটার দিয়ে শুরু করি। তাহলে আমি এইভাবে পরীক্ষার সময় লিখবো SIN, সেক্ষেত্রে দেখতে সুন্দর লাগবে এবং আমি ইংলিশের জ্ঞানটাও ভালোভাবে প্রয়োগ করেছি, তাদের টিচার বেশি খুশি হবে। সেক্ষেত্রে কিন্তু আমি বলবো একদমই নয়, রাইট। এখানে কিন্তু তোমাদের এই যে প্রথম যে বর্ণমালাটা, প্রথম যে লেটারটা, সেটা কিন্তু স্মলেই রাখতে হবে। ইনফ্যাক্ট পুরোটাকে কিন্তু স্মলে রাখতে হবে। তোমরা কিন্তু দেখার সৌন্দর্য বা ইংলিশের জ্ঞান এখানে প্রয়োগ করছো না, এটা কিন্তু অঙ্ক পুরোটাই ডিফারেন্ট। এক্ষেত্রে যেমন ধরো ট্যান, এটা কিন্তু এমন নয় যে স্যার জানে না, মানে আমি জানি না বলে যে স্মল লেটার লিখেছি তা কিন্তু নয়, ট্যানটাকে কিন্তু স্মল লেটারেই লিখতে হবে। তো এই জিনিসটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট, এটা কিন্তু মাথায় রাখতে হবে যে কোনো দেখার সৌন্দর্য হোক বা ইংলিশের জ্ঞানের প্রয়োগ করার জন্যই হোক, কোনো অবস্থাতেই কিন্তু ফার্স্ট লেটারটা কিন্তু ক্যাপিটাল ইউজ করা যাবে না। আচ্ছা, চলো এবারে দেখে নেওয়া যাক যে কোন অনুপাতের নাম কোনটা দেওয়া হয়েছে এবং তাদের মধ্যেকার আন্তর কোনো রিলেশন বা কোনো পারস্পরিক সম্পর্ক আছে কিনা বেসিকভাবে, সেটা একটু দেখে নেওয়া যাক। আচ্ছা, তো যেমন আমি বললাম যে প্রত্যেকটা অনুপাতের একটি নির্দিষ্ট নাম আছে, এবারে আমি প্রত্যেকটা অনুপাতের যে কীরকম নাম আছে সেটা আমি এখানে বলার চেষ্টা করেছি। তো এই ক্ষেত্রে কিন্তু আমাদের জানতে হবে অনুপাতগুলো কিন্তু একটা নির্দিষ্ট কোণের সাপেক্ষেই তোমরা বের করতে পারো। শুধুমাত্র সাইন বলে কিছু কিন্তু হয় না, বা শুধুমাত্র কোসাইন বা কস বলেও কিন্তু কিছু হয় না। তাদের এগুলো এক একটা অপারেটর বলতে পারো, এরা কিন্তু এক একটা যে কোনো অ্যাঙ্গেলকে অপারেট করতে পারে। তো সেক্ষেত্রে কিন্তু আমাদের একটা নির্দিষ্ট কোণের দরকার পড়বে। যেমন দেখো যে আগের ছবির সাথে এখানে ছবির পার্থক্য কি, কিছুই না, শুধুমাত্র এখানে একটা কোণকে আমি রিপ্রেজেন্ট করেছি। এই যে সি কোণটা, এটার আমি আলাদাভাবে নাম দিয়েছি কি থিটা। এটা হচ্ছে আমাদের একটা গ্রিক অ্যালফাবেট, যেটা দিয়ে আমরা বেসিক্যালি কোণকেই রিপ্রেজেন্ট করে থাকি আমরা, বোঝা গেল। এছাড়াও বিভিন্ন গ্রিক অ্যালফাবেট রয়েছে, যেমন আলফা, বিটা, বোঝা গেল, গামা। তোমরা সমস্ত কিছু দিয়ে কিন্তু কোণকে রিপ্রেজেন্ট করতে পারো, কোনো অসুবিধা নেই। কিন্তু বেসিক্যালি তোমাদের বই বল বা বেসিক সমস্ত জায়গায় বা কনভেনশনালি আমরা থিটাটাকেই মোস্ট প্রমিনেন্ট ভাবি, রাইট। তো সেক্ষেত্রে আমি থিটাটাকে ইউজ করেছি। তো এবারে যেটা হচ্ছে আমাদের এই ক্ষেত্রে তিনটে বাহু। এবারে তোমাদের কিন্তু একটা প্রশ্ন আসতে পারে যে স্যার আমি একটু আগে কিন্তু বললাম যে সমকোণকে যে দুটো বাহু ধরে রাখে তাদের মধ্যে একজন লম্ব আর একজন ভূমি, কিন্তু আমাকে কে মাথার দিব্যি দিয়েছে যে এটাই লম্ব হবে বা এটাই ভূমি হবে। লম্ব এবং ভূমির কনসেপশনটা কিন্তু পাল্টে যাবে এবং ডিপেন্ড করবে কোন অ্যাঙ্গেলটা নিয়ে তুমি কাজ করছো তার উপরে। তুমি যে অ্যাঙ্গেলটা নিচ্ছ, যেমন ধরো আমি এই দিকে সি অ্যাঙ্গেলটাকে নিচ্ছি, তাহলে সেই অ্যাঙ্গেলের বিপরীত যে বাহুটা সেটাকেই কিন্তু তোমাকে লম্ব নিতেই হবে। এবং এবং সেই অ্যাঙ্গেলটিকে যে বাহুটা ধরে রয়েছে, অতিভুজ ছাড়া যে বাহুটি ধরে রয়েছে, সেটাকে তোমাকে নিতে হবে কিন্তু ভূমি, বোঝা গেল। সিমিলারলি ধরো আমি যদি এই অ্যাঙ্গেলটাকে নিয়ে কাজ করতাম, এই অ্যাঙ্গেলটাকে নিয়ে যদি কাজ করতাম, তখন কিন্তু আমার এই সাইডটা বিসি সাইডটা হয়ে যেত আমার লম্ব, এবং সেক্ষেত্রে এবি সাইডটা কিন্তু আমার হয়ে যেত ভূমি, বোঝা গেল। আচ্ছা, তো চলে যাওয়া যাক। এরপরে যে 6টা রেশিও রয়েছে, প্রথম রেশিওটি আমি বলেছিলাম সাইন। তো এই অ্যাঙ্গেলের রেসপেক্টে, থিটা অ্যাঙ্গেলের রেসপেক্টে সাইন মানে হচ্ছে লম্ব বাই অতিভুজ, অর্থাৎ লম্বের সাথে অতিভুজের অনুপাত যদি আমরা নিই, সেক্ষেত্রে যে অনুপাতটি পাবো তারই অঙ্কের ক্ষেত্রে নাম দেওয়া হয়েছে সাইন। এবং যেহেতু থিটা কোণের রেসপেক্টে আমি লিখছি, সো দ্যাটস মাই থিটা, বোঝা গেল। সাইন থিটা, যেটাকে তুমি লিখতে পারো লম্ব বাই অতিভুজ, আর যারা ইংলিশ মিডিয়ামে রয়েছে সেক্ষেত্রে তোমরা লিখতে পারো পারপেন্ডিকুলার বাই হাইপোটেনিউস, P/H। আর আমি AB বাই AC মানে শুধুমাত্র এই ত্রিভুজের ক্ষেত্রে একটা বিশেষ নাম ইউজ করেছিলাম, দ্যাটস ওয়াই আমি কিন্তু ইউজ করছি। কোসাইন মানে হচ্ছে বা কস থিটা মানে হচ্ছে আমাদের ভূমি বাই অতিভুজ, অর্থাৎ ভূমির সাথে অতিভুজের অনুপাত নিলে যেটা দাঁড়ায় সেটাকে বলা হচ্ছে আমাদের কস থিটা, যেটাকে বলা হচ্ছে বেস বাই হাইপোটেনিউস অলসো। 3 নম্বরে ছিল আমাদের ট্যান থিটা, যেটাকে বলা হচ্ছে লম্ব বাই ভূমি, যেটাকে তোমরা পারপেন্ডিকুলার বাই বেস হিসেবে লিখতে পারো যারা ইংলিশ ভার্সনে রয়েছে। তারপরে রয়েছে কোসেক থিটা। কোসেক থিটা মানে হচ্ছে, আমি তোমাদের বলেছিলাম যে আমি তাদের মধ্যে ইন্টার রিলেশনশিপও যেটা রয়েছে সেটাও আমি কিন্তু বলার চেষ্টা করব। কোসেক মানে হচ্ছে সাইনের উল্টো, রাইট।
সাইনের যেটা রেসিপ্রোকাল বা অন্যোন্যক সেটাই হচ্ছে কোসেক থিটা, বা কোসেক থিটার অন্যোন্যক হচ্ছে কিন্তু আমাদের সাইন থিটা। তাহলে অবভিয়াসলি কোসেক থিটাকে আমি লিখতে পারবো 1/sin থিটা, এবং যখনই সেটা অন্যোন্যক হবে তার মানে সাইন থিটাটাই উল্টে যাবে, অর্থাৎ এটা ছিল লম্ব বাই অতিভুজ, তাহলে এখানে এসে সেটা কিন্তু হয়ে যাবে অতিভুজ বাই লম্ব, রাইট। সেকেন্ডে যেটা রয়েছে সেটা হচ্ছে সেক থিটা। সেক থিটা কিন্তু আমাদের কস থিটার অন্যোন্যক, অর্থাৎ 1/cos থিটা করলে কিন্তু আমরা সেক থিটা পেয়ে যাব। সেক থিটা তাহলে আমাদের কি ছিল, ভূমি বাই অতিভুজ, তাহলে কস থিটা আমাদের ছিল ভূমি বাই অতিভুজ, তাহলে সেক থিটা কিন্তু আমাদের হয়ে যাবে অতিভুজ বাই ভূমি। লাস্ট যেটা রয়েছে সেটা হচ্ছে কট থিটা। কট থিটা মানে হচ্ছে 1/tan থিটা, মানে হচ্ছে ট্যান থিটার কট থিটা হচ্ছে পরস্পরের অন্যোন্যক। তাহলে ট্যান থিটা ছিল আমাদের লম্ব বাই ভূমি, সেক্ষেত্রে কট থিটা কিন্তু আমাদের হয়ে যাবে ভূমি বাই লম্ব। এরপরে দেখা যাক সাইন কস আর ট্যানের মধ্যে কোনো সম্পর্ক আছে কিনা। যেমন ধরো এখানে তো সাইন থিটার কস থিটা রয়েছে, আমি চাইলে তো এদেরকেও ভাগ করে দেখতে পারি যে কিছু পাই নাকি পাই না, সেটাই আমি জাস্ট একটু কিন্তু করে দেখেছি। দেখো আমি যদি সাইন থিটার সাথে কস থিটাকে ভাগ করি তাহলে আমরা কি পাচ্ছি। সাইন থিটা মানে ছিল আমাদের পারপেন্ডিকুলার বাই হাইপোটেনিউস অর্থাৎ লম্ব বাই অতিভুজ, আর কস থিটা মানে ছিল আমাদের বেস বাই হাইপোটেনিউস অর্থাৎ ভূমি বাই অতিভুজ। তাহলে সেটা আমাদের এই লাইনে এসে কি দাঁড়াচ্ছে, সেটা আমাদের এই লাইনে এসে কি দাঁড়াচ্ছে, পারপেন্ডিকুলার বাই হাইপোটেনিউস এটা রয়ে গেল, আর এটা যেহেতু ডিনোমিনেটর অর্থাৎ হরে ছিল, সেটা যখন উঠে যাবে তাহলে ভাগ চিহ্নটা গুণ হয়ে গেল, আর নিচের জিনিসটা রেসিপ্রোকাল অন্যোন্যক হয়ে যাবে, হাইপোটেনিউস বাই বেস হয়ে গেল। এখানে দেখো হাইপোটেনিউস আর হাইপোটেনিউস কেটে যাচ্ছে, শুধু থাকছে পারপেন্ডিকুলার বাই বেস, আর পারপেন্ডিকুলার বাই বেস মানে হচ্ছে ট্যান থিটা, একটু আগেই কিন্তু সেটা আমি বলেছি। তার মানে কিন্তু ট্যান থিটার জায়গায় তোমরা অঙ্কের খাতিরে লিখতেই পারো সাইন থিটা বাই কস থিটা। এটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট একটা কনসেপশন, রাইট। আচ্ছা, তাহলে সেক্ষেত্রে আমরা কস থিটাকেও সাইন থিটা দিয়ে ভাগ করতে পারি, এখানে আমি সেটা করেছি, তোমরা দেখতে পাচ্ছ কস থিটা বাই সাইন থিটা। কস মানে হচ্ছে বেস বাই হাইপোটেনিউস, ভূমি বাই অতিভুজ, আর সাইন থিটা মানে হচ্ছে লম্ব বাই অতিভুজ অর্থাৎ পারপেন্ডিকুলার বাই হাইপোটেনিউস। এক্ষেত্রেও সেম জিনিস হচ্ছে, বেস বাই হাইপোটেনিউসটা রয়ে গেল আর পারপেন্ডিকুলার বাই হাইপোটেনিউসটা উল্টে গিয়ে হাইপোটেনিউস বাই পারপেন্ডিকুলার হয়ে গেল। বোথ অফ দ্য সাইড এখানে আমাদের হাইপোটেনিউস আর হাইপোটেনিউস কেটে যাচ্ছে, তাহলে পড়ে থাকছে বেস বাই পারপেন্ডিকুলার অর্থাৎ ভূমি বাই লম্ব। এবং ভূমি বাই লম্ব মানে হচ্ছে কিন্তু কট থিটা, যেটা একটু আগেই আমি তোমাদের বলেছি। সেক্ষেত্রে তার মানে তোমরা কি পেয়ে যাচ্ছ, যে কট থিটাকে আমরা লিখতে পারি কস থিটা ডিভাইডেড বাই সাইন থিটা। এই দুটো জিনিস কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট বিভিন্ন অঙ্ক করার ক্ষেত্রে, কারণ অঙ্কের ক্ষেত্রে আমাদের কিন্তু বিভিন্ন জায়গায় বিভিন্ন রিপ্রেজেন্টেশন প্রুফ করতে হয় বা বিভিন্ন রিপ্রেজেন্টেশন ইউজ করতে হয় কিছু জিনিসকে প্রুফ করার জন্য। সো এই জিনিসগুলো কিন্তু ভালো করে একটু দেখতে হবে। আর একটা কথা যেটা আমাদের বলে রাখার, আজকে লাস্ট টপিক আমাদের, সেটা হচ্ছে আমরা যখন ত্রিকোণমিতি করব সেক্ষেত্রে কিন্তু আমরা যেই পিথাগোরাসের উপপাদ্যটি শিখেছি নিচু ক্লাসেই হোক বা উঁচু ক্লাসেই হোক, সেটা কিন্তু ভীষণ এসেনশিয়াল। পিথাগোরাসের উপপাদ্যটা কিন্তু ওতপ্রোতভাবে জড়িয়ে রয়েছে আমাদের ত্রিকোণমিতিতে, কারণ ত্রিকোণমিতি আমাদের সমকোণী ত্রিভুজের সাথে যুক্ত, এবং পিথাগোরাস কিন্তু সমকোণী ত্রিভুজ নিয়ে একটা ভীষণ গুরুত্বপূর্ণ তথ্য আমাদের দিয়ে গিয়েছে। তাহলে পিথাগোরাসের উপপাদ্য ছাড়া কিন্তু ত্রিকোণমিতির অঙ্কের কথা ভাবা যাবে না। কেন, ধরো তোমাকে আমি পারপেন্ডিকুলার অর্থাৎ লম্বের ভ্যালু দিয়ে দিয়েছি, আর ধরো তোমাকে আমি বেসের ভ্যালু দিয়ে দিয়েছি, ভূমির ভ্যালু দিয়ে দিয়েছি, আমি তোমাকে বললাম হাইপোটেনিউসটা বের করতে, রাইট। হাইপোটেনিউস আমি তোমাকে বের করতে বলবো না, ধরো তোমাকে বলা হলো সাইন থিটাটা বের করতে, তাহলে তুমি কি করে করবে, সাইন থিটার জন্য তো তোমার দরকার হাইপোটেনিউস, তখন তুমি হাইপোটেনিউসকে কি করে বের করবে, সেক্ষেত্রেই কিন্তু তোমাকে চলে যেতে হবে পিথাগোরাসের সূত্রে বা পিথাগোরাসের উপপাদ্যে। প্রথমে পিথাগোরাসের উপপাদ্য দিয়ে তোমাকে হাইপোটেনিউস বের করতে হবে, সেই যে হাইপোটেনিউসটা তুমি পেলে সেই হাইপোটেনিউসটাকে নিয়ে তোমাকে কিন্তু সাইন থিটা বলো বা কস থিটা বলো বা সেক থিটা বলো বা কোসেক থিটা বলো, সেগুলো কিন্তু তুমি বের করতে পারবে। তো এক্ষেত্রে কিন্তু পিথাগোরাসের উপপাদ্যেরও যথেষ্ট ভূমিকা রয়েছে। তো আজকের ক্লাসটি এই অবধি, পরবর্তী সেশনে আমি চেষ্টা করব 23 এর যে অনুশীলনীটি রয়েছে সেটি শুরু করে দেওয়ার জন্য, 23.1টি। আজকের আমি যে কনসেপশনটা তোমাদেরকে দেওয়ার চেষ্টা করলাম সেটি 23.1টা করার জন্য এনাফ। সেই সম্পূর্ণটা যদি তোমরা ভালোভাবে বুঝে গিয়ে থাকো, সেটা দিয়ে কিন্তু 23.1-এর সমস্ত অঙ্ক তোমরা করতে পারবে। ঠিক আছে, তো দেখা হচ্ছে পরের ভিডিওটিতে। ততক্ষণ অবধি ভালো থাকো, সুস্থ থাকো, আর অবশ্যই যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবে, এবং যদি চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করে না থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবে। এভাবে পাশে থাকবে এবং সুস্থ থাকবে।